আমার কর্মজীবনের প্রায় 35টি বছর আমি হেলথ সিস্টেম নিয়েই বেশি কাজ করেছি। আমি হেলথ কিছুটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কাজ করেছি। বিশ্বের প্রায় 38টি দেশে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে বিভিন্ন দেশে খুব কাছ থেকে দেখেছি। আমার যেটা শিক্ষা, সেই শিক্ষা হলো যেসব দেশ আমাদের মতো অর্থনৈতিক অবস্থা, যেসব দেশের লিস্ট ডেভেলপ কান্ট্রি যারা প্রাথমিক স্বাস্থ্য সেবার উপরে গুরুত্ব দিতে পেরেছে এবং প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছে, তারাই শুধুমাত্র যে ডিজায়ার্ড যে হেলথ আউটকাম, সেই হেলথ আউটকাম অর্জন করেছে। উদাহরণস্বরূপ যে আফ্রিকাতে দেখে, আফ্রিকা, সাব-সাহারান আফ্রিকা অনেক দেশে আমাদের চেয়ে অনেক বেশি তারা অর্থনৈতিকভাবে গরিব এবং স্বাস্থ্য নিয়ে তারা সবাই স্ট্রাগল করছে। আপনার ইথিওপিয়ার নাম শুনেছেন। ইথিওপিয়ার কিছুদিন আগেও ইথিওপিয়ার দুর্ভিক্ষের ছবি আপনারা দেখছেন। কিন্তু আপনারা যদি আফ্রিকার এই দেশগুলোর হেলথ আউটকামগুলো আপনারা খুব কাছ থেকে দেখেন, বিশেষ করে শিশু মৃত্যু হার, মাতৃ মৃত্যু হার, ইমিউনাইজেশন, নিউট্রিশন, মেন্টাল হেলথ, নন কমিউনিকেবল ডিজিজ, আফ্রিকার অনেক দেশের চেয়ে ইথিওপিয়া এখন খুব অনেকের চেয়ে ভালো করছে। তার একটা বড় কারণ, প্রধানমন্ত্রী ছিল টেড্রোস মেলাস, সে মারা গিয়েছে। সেই ইথিওপিয়াতে আপনার কমিউনিটি হেলথ প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম ইউজ করে এবং কমিউনিটি হেলথ ওয়ার্কার প্রত্যেকটা ওরা মানে কেবেলে গ্রামের চেয়ে একটু বড়, প্রত্যেকটা কেবেলের জন্য 2 জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার তারা নিয়োগ করে একটা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে এবং তারা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়। এটা একটা বড় কারণ যে আফ্রিকাতে অনেক গরিব থাকা সত্ত্বেও ইথিওপিয়া খুব ভালো হেলথ আউটকাম অ্যাচিভ করেছে। আপনি যদি আমাদের সাউথ এশিয়া দেখেন, 20 বছর আগে, 25 বছর আগেও আপনার ওয়েস্ট বেঙ্গলের সাথে সাউথ ইন্ডিয়া যেমন কেরালার তেমন কোনো পার্থক্য ছিল। কিন্তু আজকে যদি দেখেন আপনার হেলথ আউটকাম, কেরালার হেলথ আউটকাম অনেকগুলো ইন্ডিকেটর ইউরোপের কাছাকাছি সমকক্ষ হয়ে গেছে এবং তার একটা বড় কারণ কেরালা রাজ্য সরকার প্রাইমারি হেলথ কেয়ারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। একই অবস্থা শ্রীলঙ্কা কিন্তু আমাদের চেয়ে বড়, আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো না, কিন্তু শ্রীলঙ্কার যে হেলথ আউটকাম আমাদের সাউথ এশিয়ার অনেক জায়গা থেকেই অনেক ভালো। তার বড় কারণ তারা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উপরে গুরুত্ব দিয়েছে। আমি একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই, পাকিস্তান। বেনজির ভুট্টো উনি পাকিস্তানে লেডি হেলথ ওয়ার্কার প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম উনি ইন্ট্রোডিউস করেছিলেন এবং সমগ্র পাকিস্তানেই লেডি হেলথ ওয়ার্কার প্রোগ্রাম ছিল। তাদের প্রধান কাজই ছিল প্রাইমারি হেলথ কেয়ারকে ডেলিভার করা। পাকিস্তান ভালো করছে, কিন্তু বেনজির ভুট্টো যখন চলে গেল তারপর থেকে যতগুলো সরকার পাকিস্তানে এসেছে সবাই চেষ্টা করেছে লেডি হেলথ ওয়ার্কারকে দুর্বল করে দিতে। আজকে পাঞ্জাবে, সিন্ধে লেডি হেলথ ওয়ার্কার প্রোগ্রাম নাই বললেই চলে এবং পাকিস্তানে এখন ইমিউনাইজেশনের হার 60% নিচে। এটা 80% উপরে চলে গিয়েছিল একসময়, এখন 60% নিচে। হেলথ পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। এখন আসি বাংলাদেশ। আমরা মনে করি আমরা যদি বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্য, আমরা সবার জন্য স্বাস্থ্যের কথা বলি, এটা যদি নিশ্চিত করতে চাই আমাদেরকে অবশ্যই প্রাথমিক স্বাস্থ্য সেবার উপরে গুরুত্ব দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের অতীতের কোন সরকারই, একমাত্র আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন। ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, অবিসংবাদিত নেতা, প্রাজ্ঞ ব্যক্তিত্ব, সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবার শুরু করছি। আমাদের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু
বয়সচন্দ্র রায় আসন গ্রহণ করেছেন। ওনার অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য আবার শুরু করছি। আমি যা বলছিলাম, আমরা যদি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে চাই, তাহলে পরে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বাধিক গুরুত্ব না দিয়ে এটা কখনই আমরা অ্যাচিভ করতে পারব না। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই বিএনপি ঘোষিত 31 দফার রাষ্ট্র কাঠামোর কথা শুনেছেন। আসলে সত্য কথা হলো 31 দফা বিএনপির একার দফা নয়। আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনাকে যখন প্রথম আমরা 27 দফা দিলাম, এই 27 দফা নিয়ে উনি অনেক চুলচার বিশ্লেষণ করেছেন এবং একসময় বুঝতে পেরেছেন যে পতিত স্বৈরাচার তারা যেভাবে বাংলাদেশের প্রতিটি অঙ্গ, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে বের করে আনতে হলে সবার একটা সম্মতি দরকার। উনি এই 27 দফাকে উনি প্রতিটি স্বৈরাচার বিরোধী দলের কাছে নিয়ে গিয়েছেন, উনি কনসালটেশন করেছেন। আজকে যে 31 দফার রাষ্ট্র কাঠামোর যে ফ্রেমওয়ার্ক আপনারা দেখছেন, এটা আসলে স্বৈরাচার